এখন শুনবেন আজকের গল্প। শয়তান ছেলে! বৌদি, আর করবো না, আর করবো না বৌদি। পচা ময়দার গুঁড়ো! তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন? এখানে তো আর ডাক্তার নেই, তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। সাঁতরাদের এক মাচা শশা গাছ কেটে দিয়েছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল? আমাকে ওই বুড়ি মাগি অপমান করলো কেন? তোমার জন্য সব রকম বদ অভ্যাস হচ্ছে মা। অত বড় ছেলেকে কোলে বসে খাইয়ে দাও আবার কি? হ্যাঁ, চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরবো, নাইতে যাব, আর ফিরবো না। কেন বৌদি? তোর জ্বালায়। তোর গুণধর দেওরের কাণ্ড শুনেছিস না রানী? কি কাণ্ড? তারা থানায় গেছে, যাবেই তো। যে বজ্জাত ছেলে বাবা। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী রামের সুমতি। গল্প পাঠে আমি সায়ন্তন। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। রামলালের বয়স তখন কম ছিল, কিন্তু দুষ্টুমি কিছু কম ছিল না। গ্রামের লোকেরা তাকে ভয় পেত। তার অত্যাচার কখন কোন দিক থেকে আসবে তা কেউ আন্দাজ করতে পারত না। তার সৎ দাদা শ্যামলালকেও ঠিক শান্ত স্বভাবের লোক বলা যায় না, তবে সে ছোটখাটো অপরাধে বড় শাস্তি দিত না। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করত আর নিজের জমি জমা দেখাশোনা করত। তাদের অবস্থা বেশ ভালো ছিল। পুকুর, বাগান, ধানের জমি, ৮-১০ ঘর বাগদি প্রজা আর কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের বউ নারায়ণী যখন প্রথম বাড়িতে এলো, এখন থেকে ১৩ বছর আগের কথা, সেই বছরেই রামের বিধবা মা মারা যান। মারা যাওয়ার সময় মা ২.৫ বছরের ছোট্ট রাম আর এই বড় সংসারটা তার ১৩ বছরের মেয়ে বউ নারায়ণীর হাতে তুলে দিয়ে যান। এই বছর চারপাশে ভীষণ জ্বর দেখা দিয়েছিল। নারায়ণীও জ্বরে পড়লেন। ৩-৪টে গ্রামের মধ্যে একমাত্র কিছুটা পড়াশোনা করা ডাক্তার নীলমণি সরকারের ১ টাকার ভিজিট ২ টাকায় উঠে গেল। আর তাঁর কুইনিনের পুরিয়া অ্যারারুট আর ময়দা মিশিয়ে সুস্বাদু খাবারের মতো হয়ে গেল। ৭ দিন কেটে গেল, তবু নারায়ণীর জ্বর কমল না। শ্যামলাল চিন্তায় পড়লেন। বাড়ির দাসী নৃত্যকালী ডাক্তার ডাকতে গিয়েছিল। ফিরে এসে বলল, আজ থেকে অন্য গ্রামে যেতে হবে, সেখানে ৪ টাকা ভিজিট, আসতে পারবে না? আমিও না হয় ৪ টাকাই দেব। টাকা আগে না প্রাণ আগে? যা, তুই ওই হতচ্ছাড়াটাকে ডেকে আন। নারায়ণী ঘরের ভেতর থেকে কথাগুলো শুনে দুর্বল গলায় ডেকে বললেন, ওগো, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? ডাক্তার না হয় কালই আসবে, একদিনে আর কি ক্ষতি হবে? রামলাল উঠোনের এক কোণে পেয়ারা গাছের তলায় বসে পাখির খাঁচা বানাচ্ছিল। উঠে এসে বলল, তুই থাক নে তো, আমি যাচ্ছি। দেবরের কথা শুনে উদ্বেগে নারায়ণী উঠে বসে বললেন, ওগো, ও রামকে বারণ করো গো। ও রাম, আমার মাথা খা, যাস না বাবা, লক্ষ্মী ভাইটি আমার। ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম কানই দিল না, বেরিয়ে গেল। ৫ বছরের ভাইপো তখনও কাঠিগুলো ধরে বসেছিল। বলল, খাঁচা বুনবে না কাকা? হ্যাঁ, এখন বুনবো বলে রাম চলে গেল। নারায়ণী কপালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে স্বামীকে বললেন, তুমি ওকে যেতে দিলে কেন? দেখো আবার কি কাণ্ড করে আসে। শ্যামলাল আগেই রাগে আর বিরক্তিতে ফুঁসছিলেন। রেগে বললেন, আমি কি করব? তোমার কথা শুনলো না, আমার কথা শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগার জন্য আমার এক মুহূর্ত আর বাঁচতে ইচ্ছে করে না। অনেক তো লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস না। ভোলাকে পাঠা, বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনুক। সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি। নৃত্যকালী ভোলার খোঁজে গেল। রাম নীলমণি ডাক্তারের বাড়িতে এসে হাজির হলো। ডাক্তার তখন তার ডিসপেন্সারিতে, মানে একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসে নিক্তি দিয়ে ওষুধ মাপছিলেন। ৪-৫ জন রোগী হাঁ করে সেটাই দেখছিল।
ডাক্তার আর চোখে তাকিয়ে নিজের কাজে মন দিলেন। বৌদির জ্বর সারছে না কেন? ডাক্তার নিক্তির দিকে চোখ রেখেই বললেন, আরে আমি কি করব, ওষুধ তো দিচ্ছি। চাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়ো দিয়ে অসুখ ভালো হয়? কথা শুনে নীলমণি, ওজন, নিক্তি সব তুলে চোখ রাঙিয়ে কথা হারিয়ে তাকিয়ে রইলেন। এত বড় কঠিন কথা মুখে আনার সাহস যে কারোর হতে পারে তা তিনি জানতেন না। কিছুক্ষণ পরে গর্জে উঠলেন, পচা ময়দার গুঁড়ো? তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন? এখানে তো আর ডাক্তার নেই, তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। লোকগুলো হতভম্ব হয়ে শুনছিল। তাদের দিকে তাকিয়ে রাম আবার বলল, তুমি ছোট জাত, ব্রাহ্মণের মান মর্যাদা জানো না, তাই বলে ফেলেছ। পায়ে ধরে ডাকতে পাঠায়, দাদা কারো পায়ে ধরে না। আসার সময় বৌদি মাথার দিব্যি দিয়েছে, নইলে তোমার দাঁতগুলো এখনই ভেঙে দিয়ে ঘরে যেতাম। শোনো, ভালো ওষুধ নিয়ে এখনই এসো, দেরি করো না। আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আম বাগান করেছো, বেশি বড় হয়নি, হ্যাঁ, ও কুরুলের এক এক ঘায়ে কাটা পড়বে, একটাও আজ রাতে থাকবে না। কাল এসে এই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব। বলেই সে বেরিয়ে গেল। ডাক্তার নিক্তি হাতে ধরে আড়ষ্ট হয়ে বসে রইলেন। একজন বুড়ো তখন সাহস করে বলল, ডাক্তার বাবু, আর দেরি করবেন না, ভালো ওষুধ জালু কোনো আছে তাই নিয়ে যান। ও ও রাম ঠাকুর যা বলে গেছে তাই করবে, তবেই ও ছাড়বে। হ্যাঁ, আমি থানায় দারোগার কাছে যাব, তোমরা সবাই সাক্ষী। যে বুড়ো উপদেশ দিচ্ছিল সে বলল, সাক্ষী? সাক্ষী কে দেবে বাবু? আমার তো কুইনিন খেয়ে গান ভব করছে। রাম ঠাকুর কি বলে গেল তা শুনতেও পেলাম না, আর দারোগা কি করবে বাবু? ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওর বাগদি ছেলেদের দলটা কিন্তু ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না। দারোগা বাবু একে আটি ঘর দিয়ে কি উপকার করবে? ও সব আমরা পারবো না, ওকে সবাই ভয় পায়। তার চেয়েও যা বলে গেছে তাই করুন, একবার হাতটা দেখুন তো। আজ দুখানা রুটি খাবো নাকি? ডাক্তার ভেতরে ভেতরে জ্বলছিলেন। বুড়োর হাত দেখার প্রস্তাবে আরো রেগে গিয়ে বললেন, সাক্ষী দিবি না তোরা? তবে দূর হ এখান থেকে, আমি কারোর হাত দেখতে পারবো না। মরে গেলেও কাউকে ওষুধ দেবো না, দেখি তোদের কি হয়। বুড়ো লাঠি হাতে উঠে পড়ল। দোষ করো না ডাক্তার বাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে, নইলে হয়তো মনে করবে। থানায় যাওয়ার পরামর্শ আমরাই দিয়েছি। বিঘে খানেক বেগুনের চারা লাগিয়েছি, বেশ বড় হয়ে উঠেছে। হয়তো আজ রাতেই সব উপরে রেখে দেবে। বাগদি ছেলেগুলো তো রাতে ঘুম হয় না। বাবু, থানায় না হয় আরেকদিন যেও, আজ এক শিশি ওষুধ নিয়ে গিয়ে ওকে ঠান্ডা করে এসো। বুড়ো চলে গেল, আর যারা ছিল তারাও সরে পড়তে লাগলো। নীলমণি দীর্ঘশ্বাস ফেলে জীবনের শেষ অভিজ্ঞতার কথা দুনিয়ার কোনো শালার ভালো করতে নেই বলতে বলতে উঠে বাড়ির ভেতর চলে গেলেন। নারায়ণী বাইরের জানলায় চোখ রেখে ছটফট করছিলেন। রাম বাড়ি এসে ডাকল, গোবিন্দ, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। ও রাম, এদিকে একবার আয় না। রাম কঞ্চির মধ্যে কাঠি গুঁজতে গুঁজতে বলল, এখন না, কাজ করছি।
আয় বলছি, তাড়াতাড়ি। রাম কাঠিগুলো নামিয়ে রেখে বৌদির ঘরে গিয়ে তক্তপোষের একপাশে পায়ের কাছে বসল। হ্যাঁ রে, ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললাম। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? রাম চুপ করে রইল। বল না, কি বলেছিস তাকে? ও আমি বলবো না। ডাক্তার বাবু আসছেন। নারায়ণী মোটা চাদরটা টেনে পাশ ফিরে শুয়ে পড়লেন। রাম ছুটে পালিয়ে গেল। কিছুক্ষণ পর শ্যামলাল ডাক্তারকে নিয়ে ঘরে ঢুকলেন। ডাক্তার কাজ শেষ করে নারায়ণীকে বললেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওর তো আমাকে 2 দিনের সময় দিয়েছে। এর মধ্যে সারে ভালো, না সারে আমার ঘরে ধরে আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরে গিয়ে বললেন, ছি 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 ছি, ওর ওই রকম কথা। আপনি কোনো ভয় করবেন না। আরে লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই বড় ভয় হয় মা। আমরা ওষুধ দিতে পারি, প্রাণ দিতে পারি না। নারায়ণী চুপ করে রইলেন। শ্যামলাল রেগে বললেন, ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু তার সঙ্গে আমাকেও যেতে না হয় তাই ভাবি। আজ নীলমণি শোবার ঘরের সিন্দুক খুলে আসল কুইনিন আর তাজা ওষুধ এনেছিলেন। সেগুলো ব্যবস্থা করে ফেরার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কেটে বললেন, এই সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কিছুতেই নিতে পারবো না। ও অভ্যাস আমার নেই। শ্যামবাবু, টাকা 2 দিনের, কিন্তু ধর্ম তো চিরদিনের। 2 দিন আগে তিনি 1 টাকার বেশি নিয়েছিলেন। আজ সে কথা তিনি ভুলে গেলেন, কিন্তু শ্যামলাল সব বুঝে নিলেন। যাই হোক, নারায়ণী সুস্থ হয়ে উঠলেন আর সংসার আগের মতো চলতে লাগল। 2 মাস পর একদিন নারায়ণী নদী থেকে স্নান করে জল ভরা কলসি নামিয়ে রেখে বললেন, নেত্য, সে বাঁদরটা কোথায় রে? বাঁদরটা যে কে তা বাড়ির সবাই জানত। ছোট বাবু, এই তো ছিল, ওই যে ওখানে গুড়ি বানাচ্ছে। নারায়ণী দেখতে পেয়ে ডাকলেন, এই এদিকে আয় হতভাগা, আয় এদিকে। তোর জ্বালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরবো? রামলাল আধখানা বেলের ভেতর থেকে কাঠি দিয়ে খুঁচিয়ে আঠা বের করতে করতে কাছে এসে দাঁড়ালো। সাঁতরাদের 1 মাচা শশা গাছ কেটে দিয়েছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল? আমাকে ওই বুড়ি মাগি অপমান করলো কেন? অপমানের কথা পরে হবে। তুই চুরি করেছিলি কেন তাই আগে বল। আমি চুরি করেছিলাম? কখনো না। এতটুকু একটা শশা নিলে বুঝে চুরি করা হয়? হ্যাঁ বাদর, 100 বার হয়। বুড়ো ধারি কাকে চুরি করা বলে ওই কচি ছেলেটা জানে। দাঁড়া দাঁড়া, 1 পায়ে পাজি দাঁড়া বলছি। এই বাড়িতে কচি খোকা গোবিন্দ ছিল রামের সঙ্গী। 24 ঘন্টা তার কাছে থাকতো আর সব কাজে সাহায্য করত। রামের হুকুমে এতক্ষণ সে ঘুড়ি ধরেছিল। গোলমাল শুনে সেটা ছেড়ে দিয়ে মায়ের কাছে এসে দাঁড়ালো। রাম ইতস্তত করছে দেখে গোবিন্দ চট করে বলল, দাঁড়াও 1 পায়ে, এমন করে বলে সে একটা পা তুলে দাঁড়ানোর ভঙ্গি দেখাচ্ছিল। রাম ঠাস করে তার গালে একটা চড় মেরে পেছন ফিরে 1 পায়ে দাঁড়ালো। নারায়ণী হাসি চেপে ছেলেকে কোলে তুলে নিয়ে রান্নাঘরে ঢুকলেন। মিনিট 2 পরে ফিরে এসে দেখলেন রাম তেমনই 1 পায়ে দাঁড়িয়ে, কোঁচার খুঁট দিয়ে ঘন ঘন চোখ মুছছে। আচ্ছা, যা হয়েছে আর এমন করিস না। রাম সে কথা শুনল না। রেগে তেমনই 1 পায়ে দাঁড়িয়ে চোখ মুছতে লাগলো। নারায়ণী কাছে এসে তার বাহু ধরে টানতে গেলেন। সে শক্ত হয়ে দাঁড়িয়ে জোরে ঝাড়া দিয়ে তার হাত সরিয়ে দিল। তিনি হেসে আরেকবার টানার চেষ্টা করতেই সে আগের মতো জোরে ঝাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে 1 দৌড়ে বাইরে পালিয়ে গেল। ঘণ্টাখানেক পরে নৃত্যকালী ডাকতে এসে দেখল চণ্ডীমণ্ডপের ওপারের বারান্দায় পা ঝুলিয়ে খুঁটিতে ঠেস দিয়ে রাম চুপ করে বসে আছে। ও ছোট বাবু, স্কুলের সময় হয়নি, মা ডাকছেন যে। রাম জবাব দিল না, যেন শুনতেই পায়নি। এইভাবে বসে রইল। মা চান করে খেতে বলছেন। তুই দূর হ। কিন্তু মা কি বলেছেন শুনেছিস? না, শুনিনি। আমি নাইবো না, খাবো না, কিছু করবো না। তুই যা তো। আমি গিয়ে তাকে বলছি। বলে
নৃত্যকালী ফিরতে যাচ্ছিল, রাম তখনই উঠে খিড়কির এঁদো পুকুরে ডুব দিয়ে এসে ভেজা মাথায় ভিজে কাপড়ে বসে রইল। নারায়ণী খবর পেয়ে ব্যাকুল হয়ে ছুটে এলেন। ওরে ওরে, ও ভূত, ও কি করলি? হ্যাঁ, ওই ডোবায় ভয়ে কেউ পা ধোয় না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি। তিনি আঁচল দিয়ে তার মাথা ভালো করে মুছে দিয়ে কাপড় ছাড়িয়ে ঘরে এনে ভাত বেড়ে দিলেন। রাম বাড়া ভাতের সামনে গোঁজ হয়ে বসে রইল। নারায়ণী তার মনের ভাব বুঝে কাছে এসে মাথায় হাত দিয়ে বললেন, লক্ষ্মী ভাইটি, এবেলা তুই নিজে খা, রাতে তখন আমি খাইয়ে দেব। দেখ, এখন আমার রান্না শেষ হয়নি। লক্ষ্মীটি, খেয়ে নে। রাম তখন ভাত খেয়ে জামা পরে স্কুলে চলে গেল। তোমার জন্য ও সব রকম বদ অভ্যাস হচ্ছে মা। অত বড় ছেলেকে কোলে বসে খাইয়ে দেওয়া আবার কি? হ্যাঁ, একটু রাগ করলে খাইয়ে দিতে হবে, ও আবার কি কথা? না হলে খায় না যে। রাতের লোভ না দেখালে ও ওখানে একবেলা ঘাড় গুঁজে বসে থাকতো, খেত না। না, খেত না, খিদে পেলে আপনিই খেত। অত বড় ছেলে। তোরা ওর বয়সী দেখিস, বড় হলে বুদ্ধি হলে ওর আপনিই লজ্জা হবে, তখন আর কোলে বসতে চাইবে না, খাইয়ে দিতে বলবে। ভালোর জন্যই বলি মা, নাহলে আমার দরকার কি? 16-17 বছর বয়সে যদি ওর জ্ঞান বুদ্ধি না হয় তবে হবে খান কবে? জ্ঞান বুদ্ধি সব মানুষের এক সময় হয় না নেত্য, কারো 2 বছর আগে, কারো 2 বছর পরে হয়। আর হোক ভালো না হোক ভালো, তোদের এত চিন্তা কেন রে? ওই তোমার দোষ মা, ও যে কিরকম দুষ্টু হয়ে উঠছে তা তুমি নিজেই দেখতে পাচ্ছ। পাড়ার লোকে বলে তোমার আদরেও। পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা দেখে না। কিন্তু তুই তো পাড়ার লোক নোস। সারা সকালটা যে এক পায়ে দাঁড়িয়ে কাঁদলো, পচা পুকুরে ডুব দিয়ে এলো, ভগবান জানেন জ্বর হবে কি না হবে, তারপর বলিস উপোস করে স্কুলে পাঠিয়ে দিতে। ঘরে বাইরে আমার এত গঞ্জনা সহ্য হয় না নেত্য। বলতে বলতে তার গলা ধরে এলো, 2 চোখ জলে ভরে গেল। আঁচল দিয়ে চোখ মুছলেন। এই নিয়ে কাল রাতে স্বামীর সঙ্গে একটু ঝগড়া হয়ে গিয়েছিল, সে কথা নেত্য জানত না। খুব লজ্জিত আর দুঃখিত হয়ে সে বলল, ও কি মা, কাঁদছো কেন? খারাপ কথা তো আমি কিছু বলিনি, লোকে বলে তাই একটু সাবধান করে দিলাম। ও একটু দুষ্টু বলেই আমি সবার কথা চুপ করে সহ্য করি, কিন্তু আদর দেওয়ার খোঁটা দেয় কেন লোকে? তারা কি চায় আমি ওকে কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি? তাহলে বোধহয় সবার মনের আশা পূর্ণ হবে। এই বলে কোনো উত্তরের অপেক্ষা না করে তিনি দ্রুত চলে গেলেন। নেত্যকালী লজ্জায় মিয়ে গিয়ে মনে মনে বলতে লাগলো, জানি না বাপু, যে মানুষের সব বিষয়ে এত বুদ্ধি, এত ধৈর্য, সে এইটুকু কথা বোঝে না কেন? আর শাসন তো বিরাট। ছেলে 1 মিনিটে এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে, তাই পৃথিবীর রসাতলে গেছে। দাদার সঙ্গে বসে খেতে রাম একেবারে পছন্দ করত না। আজ রাতে ইচ্ছে করেই নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়ে কাছে বসেছিলেন। রাম ঘরে ঢুকেই লাফিয়ে উঠল। কি? যাও, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। তবে শুয়ে পড়। তার গলার স্বরে রামের লাফানি থেমে গেল, কিন্তু সে খেতে বসল না, চুপ করে দাঁড়িয়ে রইল। রান্নাঘরের আরেকটা দরজা দিয়ে শ্যামলাল ঘরে ঢুকতেই রাম ঝড়ের মতো বেরিয়ে গেল। শ্যাম ধীরে সুস্থে খেতে বসে বললেন, রাম খেলো না যে? ও আমার সঙ্গে খাবে। খাওয়া শেষ করে শ্যামলাল চলে যেতেই রাম 1 মুঠো ছাই নিয়ে ঘরে ঢুকে বলল, আমি কাউকে খেতে দেব না, কাউকে না, সবার পাতে ছাই দিয়ে দেবো। দিয়ে একবার মজা দেখ না। রাম ছাই মুঠো হাতে নিয়ে সুর বদলে বলল, ভারী মজা। সকালে আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখো না। তুই খেলি কেন? তুমি যে বললে রাতে। বুড়ো খোকা, পরের হাতে খেতে তো লজ্জা করে না? পরের হাতে কোথায়, তুমিই যে বললে। আচ্ছা যা, ছাই ফেলে দিয়ে হাতটা ধুয়ে আয়। কিন্তু আর কোনোদিন খেতে চাস? খাওয়ানো তখনও শেষ হয়নি। নৃত্যকালী বিনা দরকারে একবার দরজার সামনে দিয়ে ভেতরে তাকিয়ে ওপাশের বারান্দায় চলে গেল। নারায়ণী দেখে বললেন, রাম, কখনো কি একটু শান্ত হবি না ভাই? ভগবান কি কোনোদিন তোর একটু সুবুদ্ধি দেবেন না? লোকের কথা আমি আর সহ্য করতে পারি না। কে লোক? তার নাম বলো। ব্যাস, কে লোক, ওকে তার নাম বলে দাও। কিন্তু কয়েক মাস পরে সত্যিই নারায়ণীর অসহ্য হয়ে উঠল। তার বিধবা মা দিগম্বরী 10 বছরের মেয়ে সুরধনীকে নিয়ে এতদিন কোনো রকমে তার ভাইয়ের বাড়িতে দিন কাটাচ্ছিলেন।
হঠাৎ সেই ভাইয়ের মৃত্যু হওয়ায় তাদের আর থাকবার জায়গা রইল না। নারায়ণী স্বামীকে রাজি করিয়ে তাদের আনতে লোক পাঠালেন। তারা এলেন, আর আসতেই দিগম্বরী মেয়েকে তো ডিঙিয়ে গেলেনই, সেই সঙ্গে রামকেও ডিঙোনোর জন্য পা বাড়াতে লাগলেন। প্রথম থেকেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখতে শুরু করলেন। আজ সকালে রাম 2-3 হাত একটা অশ্বত্থ চারা এনে উঠোনের মাঝখানে পুঁততে শুরু করল। রান্নাঘরের দাওয়ায় বসে দিগম্বরী মালা জপতে জপতে সব লক্ষ্য করছিলেন। ওটা কি হচ্ছে রাম? অশ্বত্থ গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো। মাস্টার মশাই বলেছেন অশ্বত্থ গাছের ছায়া খুব ভালো। গোবিন্দ, যা ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, মোটা দেখে একটা বাঁশ কেটে আনতো, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুরে খেয়ে ফেলবে যে। উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ, এমন ছিটগ্রস্ত কাণ্ড কখনো বাপের বয়সে দেখিনি বাবা। রাম সে কথায় কানই দিল না। গোবিন্দ তার সাধ্যমতো একটা ছোট ঘটি জল নিয়ে হাজির হলো। রাম তার হাত থেকে ঘটিটা নিয়ে হেসে বলল, এটুকু জলে কি হবে রে পাগলা, তুই বরং এখানে দাঁড়া, আমি জল আনি। তারপর ঘড়া ঘড়া জল ঢেলে উঠোন পুরো কাদা করে রাম যখন গাছ পোঁতা শেষ করল, তখন নারায়ণী নদী থেকে স্নান করে ফিরে এলেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে জ্বলছিলেন, কারণ তার চোখের সামনে এই বিরাট কাজ শুরু হয়ে প্রায় শেষ হয়ে গিয়েছিল। তিনি মেয়েকে দেখেই চেঁচিয়ে উঠলেন, দেখ দেখ নারায়ণী, দেখ, চেয়ে দেখ, তো দেওরের কাণ্ডটা একবার দেখ। উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে, আর ওদিকে চেয়ে দেখো হারামজাদা ভোলার কাণ্ড, একটা আস্ত বালছাড় কেটে নিয়ে ঢুকছে, বেড়া দেওয়া হবে। নারায়ণী তাকিয়ে দেখলেন সত্যি একরাশ বাঁশ আর কঞ্চি টেনে এনে ভোলা উঠোনে ঢুকছে। ভোলা রামের প্রায় সমবয়সী। নারায়ণী হাসতে লাগলেন। একদিকে মায়ের রাগী ব্যস্ত ভাব, অন্যদিকে রামের এই পাগলামি, সবকিছু তার কাছে খুব হাসির ব্যাপার মনে হলো। হেসে বললেন, উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ দিয়ে কি হবে রে? কি হবে কি বৌদি, কেমন সুন্দর ঠান্ডা ছায়া হবে বলো তো। আর এই যে ছোট ডালটা দেখছো, ওটা বড় হলে, এই গোবিন্দ আঙুল দেখাস না, বড় হলে গোবিন্দর জন্য একটা দোলনা ঝুলিয়ে দেবো। ভোলা, একটু উঁচু করে বেড়া দিতে হবে বুঝলি, নইলে কালি গলা বাড়িয়ে সবটা খেয়ে নেবে। দে 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 কাঠারিটা আমার হাতে দে, তুই পারবি না, দে দে দে। নারায়ণী হাসতে হাসতে ঘরের ভরা কলসি রান্নাঘরে রেখে চলে গেলেন। রাগে দিগম্বরীর চোখ জ্বলতে লাগলো। মেয়ের দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, তুই তো কিছুই বললি না, ওখানে তবে অশ্বত্থ গাছ হোক। মা, অত ব্যস্ত হচ্ছ কেন? অত বড় গাছ কখনো হয়? ওর কি শেকড় বাকড় আছে যে গড়া গড়া জল ঢাললেই বাঁচবে? ও তো কালই শুকিয়ে যাবে। শুকোবে না, ছাই হবে। ভালো চাষ তো উপরে ফেলে দে। বাপরে, তাহলে আর কারো রক্ষে থাকবে না? কেন? বাড়ি কি ওর একলার যে মন চাইলে উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে দেবে? তোরা কি কেউ নস? আমার গোবিন্দ কি কেউ নয়? মা গো, অশ্বত্থ গাছের উপর কাক, চিল, শকুন এসে বাসা করবে, হাড়গোড় ফেলে নোংরা করবে। আমি তো নারায়ণী তাহলে আর থাকতে পারবো না বুঝলি। ওকে তোদের এত ভয় কেন শুনি? আমার যদি বাড়ি হতো নারায়ণী, তাহলে দেখতাম ও কত বড় বজ্জাত, একদিনে সোজা করে দিতাম। নারায়ণী মায়ের মনের ভাব যেন আয়নার মতো স্পষ্ট দেখতে পেলেন। কিছুক্ষণ চুপ করে থেকে জোর করে হেসে বললেন, ছেলে মানুষ, ওর এখন কি বুদ্ধি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অশ্বত্থ গাছ পোঁতে? 2 দিন থাক, তারপরেও নিজেই ফেলে দেবে। ফেলে দেবে? ও কেন দেবে? আমি নিজেই দেব। না না মা, ও কাজ করো না। তোমাকে বলছি, ওকে চেনো না, আমি ছাড়া ওর বড় ভাইও ছুতে সাহস করবে না মা। আজকের দিনটা যাক। আচ্ছা আচ্ছা, তুই কাপড় ছাড়গে যা। দুপুরে নারায়ণী নিজের ঘরে বসে বালিশের ওয়ার সেলাই করছিলেন। নেত্য ছুটে এসে খবর দিল, ও মা, সর্বনাশ হয়েছে, দিদিমা ছোট বাবুর গাছ ফেলে দিয়েছে, সেই স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলে ছুটে এসে দেখলেন সত্যি গাছটা নেই। মা, রামের গাছটা কি হলো? দিগম্বরী মুখ হাঁড়িপানা করে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওইখানে পড়ে আছে। নারায়ণী কাছে গিয়ে দেখলেন গাছটা শুধু তুলে ফেলা হয়নি, মুচড়ে ভেঙে রাখা হয়েছে। তখনই চুপচাপ তুলে বাইরে ফেলে দিয়ে নারায়ণী ঘরে চলে গেলেন। স্কুল থেকে ফিরে রাম সবার আগে তার গাছ দেখতে গিয়ে
লাফিয়ে উঠল। বই খাতা ছুঁড়ে ফেলে চেঁচিয়ে উঠল। বৌদি, আমার গাছ! নারায়ণী রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, বলছি এদিকে আয়। না, আমি যাব না। আমার গাছ কোথায়? এদিকে আয় না, বলছি। রাম কাছে আসতেই তিনি হাত ধরে ঘরে নিয়ে গিয়ে কোলে বসিয়ে মাথায় মুখে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ রে, মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ পুঁততে আছে রে? কেন, কি হয়? তাহলে বাড়ির বড় বউ মরে যায় যে। যা, মিথ্যে কথা। না রে, মিথ্যে নয়, পাঁজিতে লেখা আছে। কোথায়? পাঁজি দেখি। নারায়ণী মনে মনে বিপদে পড়ে হঠাৎ অবাক হয়ে বললেন, তুই কি ছেলে রে? মঙ্গলবার পাঁজির নাম করতেও নেই, তুই দেখবি কি রে? এ কথা তো ভোলাও জানে। আচ্ছা, ডাক তাকে। এত বড় অজ্ঞতা ভোলার কাছে ফাঁস হয়ে যাওয়ার ভয় রাম তৎক্ষণাৎ লজ্জা পেয়ে তার দুই বাহু দিয়ে মায়ের মতো বড় বউয়ের গলা জড়িয়ে তার বুকে মুখ লুকিয়ে বলল, এ আমিও জানি, কিন্তু ফেলে দিলে তো আর দোষ নেই না বৌদি? নারায়ণী তার মাথাটা বুকে চেপে ধরে বললেন, না রে, আর দোষ নেই। তার চোখ ভিজে উঠল। মৃদু গলায় বললেন, হ্যাঁ রে রাম, আমি মরে গেলে তুই কি করিস? যা, বলতে নেই। নারায়ণী চুপি চুপি চোখের জল মুছে বললেন, বুড়ো হলাম, মরবো না রে। এবার রাম ঠাট্টা বুঝতে পেরে মুখ তুলে হেসে বলল, তুমি বুড়ো বুঝি? একটা দাঁতও পড়েনি, একটা চুলও পাকেনি এখনো। চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরবো, নাইতে যাব, আর ফিরবো না। কেন বৌদি? তোর জ্বালায় আমার মাকে তুই দেখতে পারিস না, দিন রাত ঝগড়া করিস। সেদিন তোরা টের পাবি, যেদিন আমি আর ফিরবো না। কথাটা রাম বিশ্বাস করল না, তবু মনে মনে ভয় পেয়ে বলল, আচ্ছা, আমি আর কিচ্ছু বলবো না, কিন্তু ও কেন আমাকে ওরকম করে বলে? বললেই বা, উনি আমার মা, তোরও গুরুজন। আমাকে যেমন তুই ভালোবাসিস, ওকেও তেমন ভালোবাসবি। বল, বাসবি? রাম আবার বৌদির বুকে মুখ লুকালো। এখানে মুখ রেখে সেই দীর্ঘ 13 বছর বড় হয়েছে, কিভাবে এত বড় মিথ্যে কথা মুখে আনবে? এ তো তার পক্ষে একেবারে অসম্ভব। মুখ লুকালে কি হবে বল? ঠিক এই সময় দিগম্বরী এসে হাজির। গলায় মধু ঢেলে বললেন, কাজকর্ম নেই নারায়ণী, দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে, নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলে তাকালো। তার চোখ দুটো বাঘের মতো জ্বলে উঠল। নারায়ণী জোর করে তার মুখ বুকে টেনে নিয়ে মাকে বললেন, ছেলেটা সারা হয়ে গেল কিসে? কিসে? বেশ। বলেই দিগম্বরী চলে গেলেন। বানিয়ে বলার মতো একটা মিথ্যে কথাও তিনি খুঁজে পেলেন না। রাম জোর করে মাথা তুলে বলল, ও ডাইনির, আমি গলা টিপে দেব। নারায়ণী তার মুখে হাত চেপে বললেন, চুপ কর পাজি, মা হয়েছে। 4 দিন পর একদিন ভাত খেতে বসে উহ আহ করে দুবার জল খেয়ে রাম ভাতের থালা টান মেরে ফেলে দিয়ে উঠে নাচতে লাগলো। না, আমি এই ডাইনি বুড়ির রান্না আমি খাবো না, কখনো খাবো না। ঝালে মুখ জ্বলে গেল। বৌদি, ও বৌদি! চিৎকার শুনে নারায়ণী আহ্নিক ফেলে ছুটে এলেন। কি হয়েছে রে? কি হলো? আমি খাবো না, আমি আর কখনো খাবো না। ওকে তুমি দূর করে দাও। বলতে বলতে ঝড়ের বেগে সে বেরিয়ে গেল। নারায়ণী হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন, মা, বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না। এত ঝাল খাওয়া এ বাড়ির কারো অভ্যেস নেই। ঝাল আবার কোথায়? 2টো লঙ্কা শুধু গুঁড়ে দিয়েছি, এতেই এত কাণ্ড। আহ, না দিলে মা 2টো লঙ্কা? কেউ যখন খায় না তখন। চুপ কর নারায়ণী, চুপ কর। রান্না শেখাতে আসিস না আমাকে। ওরে চুল পেকেছে এই করে, এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে? ধিক আমাকে। নারায়ণী আর কিছু না বলে রান্নাঘরে গিয়ে নতুন করে রাঁধার আয়োজন শুরু করলেন। দিগম্বরী দরজায় পা ছড়িয়ে বসে কপালে হাত দিয়ে চিৎকার করে কেঁদে উঠলেন, ভাই রে, ওরে কোথায় আছিস? একবার ডেকে নে রে, আর সহ্য হয় না। যা মুখে আসে আমাকে তাই বলে গাল দেয় রে। ওরে আমি বুড়ি, আমি ডাইনি, আমাকে দূর করে দিতে বলে। আমি এমন মেয়ে জামাইয়ের ভাত খেতে এসেছি, আমার গলায় দেওয়ার দড়ি জোটে না। তার চেয়ে পথে ভিক্ষে করা 100 গুণে ভালো। শুড়ো
শুরু আয় মায়, আমরা যাই, এ বাড়িতে আর জল ছোবো না। সুরধুনী কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে দাঁড়ালো। দিগম্বরী তার হাত ধরে চলে যেতে উদ্যত হলেন। নারায়ণী বঁটি রেখে উঠে এসে পথ আটকে দাঁড়ালেন। মা! না 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 না, আটকাস না আমাদের নারায়ণী, আটকাস না, ওরে যেতে দে। আমরা না খেয়ে গাছতলায় মরবো সেও ভালো, কিন্তু তোদের আর ভাত খাবো না, তোদের ঘরে আর শোবো না। কার উপর রাগ করে যাচ্ছ মা? আমরা কি কোনো অপরাধ করেছি? দিগম্বরীর কান্না আরো জোরে উঠল। নাকি সুরে বললেন, আমি কচি খুকি নই নারায়ণী, সব বুঝি। তোর ইশারা না থাকলে কি ওর কখনো এত সাহস হয়? আমি ডাইনি? আমাকে দূর করে দাও। আচ্ছা আচ্ছা, তাই যাচ্ছি। আমরা তোদের আপদ বালাই গলগ্রহ। পচ্ছার পচ্ছার বলছি, ছাড়। নারায়ণী মায়ের দু পায়ে হাত দিয়ে বললেন, মা, মা গো, আজকের মতো মাফ করো। আচ্ছা আচ্ছা, উনি আসুন, তারপর যা ইচ্ছে করো। তারপর হাত ধরে টেনে নিয়ে গিয়ে দুপায়ে জল ঢেলে আঁচল দিয়ে মুছে একটা পিঁড়িতে বসিয়ে পাখা নিয়ে বাতাস করতে লাগলেন। দিগম্বরীর রাগ তখনকার মতো শান্ত হলো বটে, কিন্তু দুপুরে শ্যামলাল খেতে বসতেই তিনি কপাটের আড়ালে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। প্রথমে শ্যামলাল হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে সব বুঝে অর্ধেক খাওয়া ফেলে উঠে গেলেন। নারায়ণী বুঝলেন এ রাগ কার উপর। নৃত্যকালী সহ্য করতে পারল না। বাড়িতে সে ছিল স্পষ্টবাদী। চট করে বলে বসল, দিদিমা, জেনে শুনে ইচ্ছা করে বাবুকে খেতে দিলে না। আরে চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না, না হয় 2 মিনিট পর বার করতে। দিগম্বরী মুখ কালো করে চুপ করে বসে রইলেন। দুপুরে রাম কোথা থেকে ঘুরে ফিরে এসে এঘর ওঘর খুঁজে বৌদির ঘরে এসে দেখল তিনি গোবিন্দকে নিয়ে শুয়ে আছেন। ব্যাপারটা তার ভালো লাগলো না, তবু আস্তে বলল, খিদে পাচ্ছে যে। বৌদি কথা বললেন না। সে একটু জোরে বলল, কি খাবো? আমি জানি না, যা এখান থেকে। না, যাব না, আমার খিদে পায় না বুঝি। আমাকে জ্বালাস না রাম, নেত্য আছে, তাকে বলগে। রাম আর কিছু না বলে বাইরে এসে নেত্যকে খুঁজে বের করে বলল, খেতে দে নেত্য। নেত্য বোধহয় তৈরি ছিল। এক বাটি দুধ, কিছু মুড়ি আর 4-5টা নারকেলের নাড়ু এনে দিল। এই বুঝি? ছোট বাবু, ভালো চাও তো আজ আর হাঙ্গামা করো না। বাবু না খেয়ে কাচারি চলে গেছে, মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে। গোলমাল শুনে যদি উঠে আসে, তোমার অদৃষ্টে দুঃখ আছে, তা বলে দিচ্ছি। রাম তা দেখেই এসেছিল। আর কিছু না বলে কিছুটা দুধ খেয়ে মুড়ি আর নাড়ু কোঁচড়ে ঢেলে পুকুর ধারের গাছতলায় গিয়ে বসল। তার খাওয়ার ইচ্ছে চলে গিয়েছিল। বৌদি উপোস করছে। সে অন্যমনস্ক হয়ে মুড়ি চিবোতে চিবোতে ভাবতে লাগলো, তার যদি মুনি ঋষিদের মতো কোনো মন্ত্র জানা থাকতো, তাহলে এখানে বসেই বৌদির পেট ভরিয়ে দিত। কিন্তু মন্ত্র না জেনে কি করা যায় তা সে কিছুতেই ঠিক করতে পারল না। ফিরে গিয়ে তাকে খাওয়ার জন্য অনুরোধ করতেও তার লজ্জা লাগছিল। তাছাড়া দাদাও তো খায়নি, অনুরোধ করলেই বা কি হবে। সে কোঁচড় থেকে মুড়ি নাড়ু জলে ছড়িয়ে ফেলে ঘুরে বেড়াতে লাগলো। শুধু মনে হতে লাগলো বৌদি উপোস করেছে। এই কথাটা যতবার মনে মনে বলল, ততবার তার মনে ছুঁচ ফুটল। রাতে শ্যামলাল স্ত্রীকে বলল, আমার আর সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা যায় না। কার কথা বলছো? কার কথা? আবার রামের কথা। তোমার মা আমাকে 4-5 দিন ধরে ক্রমাগত বলছেন রাম ওকে অপমান করেছে। আমি 5 জন ভদ্রলোক ডেকে বিষয় আশয় ভাগ করে ওকে আলাদা করে দেবো। আমি আর পারছি না। রামকে আলাদা করে দেবে? ও কথা মুখেও এনো না। ও দুধের ছেলে, বিষয় আশয় নিয়ে কি করবে শুনি? হ্যাঁ, দুধের ছেলেই বটে। আর বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে ওই জানে। ও জানে না, আমি জানি। কিন্তু মা বুঝি তোমাকে 4-5 দিন ধরে এই কথা বলে বেড়াচ্ছেন? না, উনি কিছুই বলেন না। আরে লোকেরও তো চোখ আছে গো, আমি নিজে কি কিছুই দেখতে পাই না তাই তুমি মনে করো? না, আমি তা মনে করি না। কিন্তু ওর কে আছে? কাকে নিয়ে ও আলাদা হবে? মা আছে না বোন আছে না একটা মাসি পিসি আছে? ওকে কে রেঁধে খাওয়াবে? আমি ওসব জানি না। মুখে বললেন জানি না, কিন্তু মনে মনে জানছিলেন। এত বড় সত্য না জেনে পথ কোথায়? নারায়ণী কিছু বলতে গেলেন, কিন্তু তার ঠোঁট কাঁপতে লাগলো। তাই কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বললেন, দেখো, 13 বছর বয়সে যখন মেয়েরা পুতুল খেলে বেড়ায়,
তখন মা আমার মাথার ওপরেই মস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন। তিনি দেখছেন এ ভার আমি বইতে পেরেছি কিনা। রেঁধেছি, বেড়েছি, ছেলে মানুষ করেছি, লৌকিকতা, কুটুম্ব, সংসার সব এই একটা মাথায় বয়ে বয়ে আজ ২৬ বছরে আধ বুড়ি মাগি হয়েছি। এখন আমার ঘরকন্যার মধ্যে যদি হাত দিতে আসো, সত্যি বলছি আমি নদীতে ডুব দিয়ে মরবো। তখন আরেকটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে তেমন সংসার করো, আমি দেখতেও যাব না, বলতেও যাব না, কিন্তু এখন নয়। শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করতেন, আর কথা বললেন না। কথাটা সেখানেই সেরাতে থেমে গেল। পরদিন নারায়ণী রামকে কাছে বসিয়ে গভীর স্নেহে গায়ে হাত বুলিয়ে বললেন, রাম, তোর এখানে থেকে আর কাজ নেই ভাই, তুই আলাদা কোথাও থাকবে যা, পারবি না থাকতে? রাম তৎক্ষণাৎ রাজি হয়ে হেসে বলল, পারবো বৌদি, তুমি, আমি, গোবিন্দ আর ভোলা। কবে যাওয়া হয় বৌদি? নারায়ণী চুপ করে রইলেন। এরপর কি বলবেন তিনি, কিন্তু রাম কথাটা থামতে দিল না। সে উৎসাহিত হয়ে বলল, কবে যাবে বৌদি, বলো না। তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি না? না। আর বৌদি যদি মরে যায়? যা। যা নয়, এখন বৌদির কথা শুনিস না, তখন দেখতে পাবি। কখন তোমার কথা শুনি না? কখন শুনিস তাই বল। কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস না, তবু তুই তাকে অপমান করতে ছাড়বি না। কালও করেছিস। এবার আমি যেখানে দু চোখ যায় চলে যাব, দেখিস। আমিও সঙ্গে যাব। তুই কি টের পাবি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ? সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না না, আমি ওসব পারবো না বৌদি। তোকে পারতেই হবে। তখন রাম সব কথা অবিশ্বাস করে হো হো করে হেসে বলল, সব না, সব মিথ্যে কথা, এই সব মিথ্যে কথা, তুমি কোথাও যাবে না। মিথ্যে নয়, সত্যি। দেখিস আমি চলে যাব। আর যদি তোমার কথা শুনি তাহলে? তাহলে আর যাব না, তোকেও আর গোবিন্দকে মানুষ করতে হবে না। আচ্ছা, আজ থেকে তুমি দেখো। ৮-১০ দিন বেশ নিরুপদ্রবে কাটল। দিগম্বরী যে কটাক্ষ করতেন না তা নয়, কিন্তু রাম রাগ করত না। বৌদির সেদিনের কথা ঠিক বিশ্বাস না করলেও তার ভয় হয়ে গিয়েছিল। কিন্তু ভগবান বিরূপ, আবার দুর্ঘটনা ঘটল। আজ দিগম্বরী তার বাবার উদ্দেশ্যে ১২ জন ব্রাহ্মণ ভোজনের সংকল্প করেছিলেন। বাবার প্রেতাত্মা এতদিন ধরে ছেলের বাড়িতে চুপ করেছিল, এখন নাত জামাইয়ের বাড়িতে যাতায়াত শুরু করলো, অবশ্য স্বপ্নে। তবু তাকে সন্তুষ্ট করতে হবে। সকালে রাম আঁক কষছিল। ভোলা এসে চুপি চুপি খবর দিয়ে গেল, দা ঠাকুর, ভগাবাগদি তোমার কার্তিক গণেশকে ধরার জন্য জাল এনেছে, দেখবে এসো। বিষয়টা একটু বোঝাই। বহুদিনের পুরনো দুটো বড় রুই মাছ ঘাটের কাছে সব সময় ঘুরে বেড়াতো। মানুষকে তারা মোটেই ভয় করত না। রাম বলতো এরা তার পোষা মাছ, আর নাম দিয়েছিল কার্তিক গণেশ। এ পাড়ায় এমন কেউ ছিল না যে কার্তিক গণেশের অসাধারণ রূপ গুণের গল্প রামের কাছে শোনেনি, আর তার অনুরোধে একবার দেখতে আসেনি। তাদের বিশেষত্ব কি তা শুধু রামই জানত, আর কে কার্তিক কে গণেশ তাও শুধু সেই চিনত। ভোলাও সবসময় ঠাউর করতে পারত না বলে রামের কাছে কান মোলা খেত। নারায়ণী হেসে বলতেন, রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময়। ভোলার খবরটা রামকে একটুও বিচলিত করল না। সে স্লেটের ওপর ঝুঁকে বলল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। না না দাদা ঠাকুর, আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে, সে ছিঁড়বে না। চল তো দেখি। পুকুর ধারে এসে দেখল তার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যিই ষড়যন্ত্র চলছে। ভগা ঘাটের কাছে জলে কিছু মুড়ি ভাসিয়ে জাল হাতে তৈরি হয়ে বসে আছে। রাম এসে তাকে ধাক্কা মেরে বলল, এই হতভাগা, মুড়ি দিয়ে আমার মাছ ডাকছিস? রাম তার হাত থেকে জাল ছিনিয়ে টান মেরে ফেলে বলল, বড়বাবু হুকুম দিয়েছেন, অন্য মাছ পাওয়া গেল না দা ঠাকুর। রাম তার হাত থেকে জাল ছিনিয়ে টান মেরে ফেলে বলল, যা দূর হয় এখান থেকে। ভগা জাল তুলে নিয়ে আস্তে আস্তে চলে গেল। রাম ফিরে এসে আবার স্লেট পেন্সিল নিয়ে বসল। সে কারো ওপর রাগ করবে না বলে প্রতিজ্ঞা করেছিল। দিগম্বরী আজ সকাল সকাল আহ্নিক সেরে নিচ্ছিলেন। নেত্য এসে খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা, ছোট বাবু ভগাবাগ দিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন।
এই মাছ দুটোর ওপর দিগম্বরীর লোভী চোখ ছিল। বড় রুই মাছের মুড়োর কথা ভাবতে বিধবার মনের অবস্থা বোঝা যায়। তবে লোভটা ঠিক নিজের জন্য নয়, বরং নিজের কোনো কাজে নিজে রেঁধে সদ্ব্রাহ্মণের পাতে দিয়ে পুণ্য আর খ্যাতি কামানোর ইচ্ছে অনেক দিন ধরে তিনি মনে লালন করছিলেন। কাল জামাইয়ের মত নিয়ে, অর্থাৎ কার্তিক গণেশের কথা একটুও না জানিয়ে জেলেদের মোটা জাল চাইয়ে এনে প্রজা ভগাবাগদিকে চারানা বকশিস কবুল করে সব আয়োজন প্রায় শেষ করে রেখেছিলেন। আজ সকালেও সে দুটো মাছকে ঘাটের কাছে ঘুরতে দেখে নিশ্চিন্ত মনে খুশি হয়ে জপে বসেছিলেন। এমন সময় এই দুঃসংবাদ তাকে হিতাহিত জ্ঞান শূন্য করে তুলল। তার দাঁত কিড়মিড় করার অভ্যেস ছিল। হঠাৎ দাঁতে দাঁতে ঘষে গলার মালাটা উঁচু করে ধরে বলে উঠলেন, কি সত্তর আমার, হ্যাঁ কবে ছোড়া মরবে যে আমার হাড়ে বাতাস লাগবে? বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর, যদি সত্যি হও যেন রাত্রি না পোহায়। কাছে বসে নারায়ণী তরকারি কাটছিলেন। তিনি বিদ্যুতের মতো উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন, মা! সন্তানের মুখে মা ডাকের তুলনা নেই বলে শোনা যায়। নারায়ণীর মুখে এই মা ডাকের আজ বোধহয় সত্যিই তুলনা ছিল না। এই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকের রক্ত ঠান্ডা হয়ে গেল। কিন্তু নারায়ণীও আর কিছু বলতে পারলেন না। দেখতে দেখতে তার দুই গাল বেয়ে টপ টপ করে জল ঝরতে লাগলো। কিছুক্ষণ পর চোখ মুছে যেখানে রাম পড়া তৈরি করছিল সেখানে গিয়ে দাঁড়ালে। কঠিন গলায় জিজ্ঞেস করলেন, তুই ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস? রাম চমকে স্লেট থেকে মুখ তুলে এক মুহূর্ত তার মুখের দিকে তাকালো। আর জবাব দেওয়ার চেষ্টা না করে ওদিকের দরজা দিয়ে ঊর্ধ্বশ্বাসে পালালো। নারায়ণী ভেতরের কথা জানতে পারলেন না। ফিরে এসে ভগাবাগদিকে ডেকে এনে মাছ ধরে আনতে হুকুম দিলেন। হুকুম পেয়ে ভগা জাল নিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে একটা বিশাল রুই মাছ কাঁধে করে ধড়াস করে উঠোনের মাঝখানে ফেলে দিল। নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে মাছ দেখে এখন শিউরে উঠলেন। ভয় পেয়ে বললেন, ওরে, একে ঘাটে ধরিসনি তো? এ রামের কার্তিক গণেশ নয় তো? ভগা এত তাড়াতাড়ি এত বড় মাছ এনে বাহাদুরি করে বলল, এগে মা ঠাকুরুন, এ ঘাটের রুই, বড় জবর রুই। দিগম্বরীকে আঙুল দেখিয়ে বলল, ও মা ঠাকুরুন, একেই ধরতে বলেছিল। নৃত্যকালী যদিও রামের ওপর খুব সদয় নয়, তবু মাছ দেখে রেগে গেল। দিগম্বরীকে বলল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকে জানে ছোট বাবুর কার্তিক গণেশের কথা, তুমি কি বলে মাছ ধরতে বললে? হ্যাঁ, 2-3টে পুকুরে কি আর মাছ ছিল না? 10টা লোক খাবে, তা একটা ওই আধমনি মাছই বা কি হবে? লুকিয়ে ফেলো এটাকে। কোথায় গেছে তিনি? এক্ষুনি এসে পড়বে বলে। জানি না বাবু, অত শত একটা মাছ ধরেছে তো ছাদ বুষ্টি মিলে কি করছে দেখো না। এটাকে লুকিয়ে ফেলবো? হ্যাঁ, বামুন খাবে না? তোমার বামুন খাবে 2-2:30টার সময়, ঢের সময় আছে। ছোট বাবু আগে স্কুলে যাক, নইলে আজ আর কেউ বাঁচবে না। ও মা, ভোলাই যে দাঁড়িয়েছিল, সে গেল কোথায়? সে বুঝি তবে খবর দিতে ছুটেছে। যা হয় করো মা, আর দাঁড়িয়ে থেকো না। ভগা 4 আনার লোভে জাল চেয়ে এনেছিল। ব্যাপার দেখে নগদ পাওয়ার আশা ছেড়ে জাল নিয়ে চলে গেল। প্রয়োজনে কখন কোথায় রামকে পাওয়া যাবে ভোলা তা জানত। সে ছুটে গিয়ে বাগানের উত্তর ধারের পেয়ারা তলায় এসে হাজির হলো। রাম একটা ডালে বসে পা ঝুলিয়ে পেয়ারা চিবোচ্ছিল। ভোলা হাঁপাতে হাঁপাতে বলল, দেখবে এসো দাদা ঠাকুর, ভগা তোমার কার্তিককে মেরেছে। যা, সত্যি দা ঠাকুর, মা হুকুম দিয়ে ধরিয়েছে, এখনো উঠোনে পড়ে আছে, দেখবে চলো। রাম ঝুপ করে লাফিয়ে নেমে দৌড়লো। এই চল তো দেখি। আর ঝড়ের বেগে ছুটে এসে উঠোনের মাঝখানে একবার থেমে চিৎকার করে উঠল, ওগো, এই তো আমার গণেশ। বৌদি, তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে। বলেই মাটিতে উপুর হয়ে পড়ে কাটা ছাগলের মতো পা ছুঁড়তে লাগলো। তার শোক যে কতটা সত্যি, কতটা দুর্দমনীয় তা দিগম্বরীরও বোধহয় সন্দেহ রইল না। তাকে খাওয়ানোর জন্য রাতে নারায়ণী টানাটানি করলেন। রাম তার হাত ছুঁড়ে ফেলে দিল আর সারা দিন না খেয়ে 5-6টা ভাত মুখে দিয়ে উঠে গেল। দিগম্বরী আড়ালে দাঁড়িয়ে জামাইকে বললেন, তুমি একবার বলো, নইলে নারায়ণী খাবে না। সে সারা দিন উপোস করেছে। উপোস? কেন? আমার 100 ঘাট হয়েছে বাবা, কিন্তু কি করে জানবো বলো?
পুকুর থেকে বামন ভোজনের জন্য একটা মাছ ধরালে মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এই নেতো, কি হয়েছে রে? সেটা ছোট বাবুর গণেশ। রামের কার্তিক গণেশের একটা নাকি? হ্যাঁ। আর কিছু বলতে হলো না, তিনি পুরো ব্যাপারটা বুঝে বললেন, রাম খায়নি বুঝি? না। তবে আর খেতে বলে কি হবে, সে খায়নি, ও খাবে কি? এমন কাণ্ড হবে জানলে বামন খাওয়ানোর কথা তুলতাম না বাবা। ও নিজে কেন হুকুম দিয়ে মাছ ধরালো আর কেন এমন ধারা করছে তা সে ওই জানে। আমি তো চুপ করেই ছিলাম, তবু সব দোষ যেন আমারই। আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা, এখানে এক দণ্ড আর থাকতে ভরসা হয় না। কিছুক্ষণ চুপ করে থেকে রীতিমতো কান্নার সুরে আবার শুরু করলেন, কপাল আমার এমন করে যদি না পড়বে, তবে অমন ভাই বা মরবে কেন? আমাকেই বা লাঠি চাটা কে থাকতে হবে কেন? বাবা, আমরা নিতান্ত নিরুপায়, তাই হাত জোর করে বলছি, আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতেই হবে। শ্যামলাল ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু হ্যাঁ বা না কিছুই বলতে পারলেন না। নারায়ণী আড়ালে দাঁড়িয়ে নিজের মায়ের এই নির্লজ্জ ঠকাবাজির লজ্জায় মরমে মরে যাচ্ছিলেন। তিনি ফিরে এসে রামের বন্ধ দরজায় ঘা দিয়ে ডাকলেন, রাম, লক্ষ্মী মানিক আমার, দরজাটা একবার খোল। রাম জেগেছিল, সে সাড়া দিল না। নারায়ণী আবার ডাকলেন, ওঠ বাবা, দরজাটা খোল। না, খুলবো না, তুমি যাও, তোমরা সবাই আমার শত্রু। আচ্ছা আচ্ছা, তাই তুই দরজা খোল। না না না, আমি খুলবো না। সত্যি সে রাতে কপাট খুলল না। শ্যামলাল ঘর থেকে সব শুনছিলেন। নারায়ণী ঘরে আসতেই বললেন, এই হয় একটা উপায় করো, না হয় আমি যেখানে ইচ্ছে সেখানে চলে যাব। এত হাঙ্গামা আমার আর বরদাস্ত হয় না। নারায়ণী চুপ করে ভাবতে লাগলেন। তারপর 2-3 দিন কাটলেও রামের রাগ কমল না দেখে নারায়ণী ভেতরে ভেতরে ক্ষুব্ধ আর বিরক্ত হয়ে উঠলেন। আজ সন্ধে হলো, তবু সেই স্কুল থেকে ফিরল না দেখে নারায়ণী উৎকণ্ঠিত রাগে অধৈর্য হয়ে উঠছিলেন। এমন সময় দিগম্বরী নদী থেকে গা ধুয়ে সংসারের খবর নিয়ে রামের মঙ্গল কামনা করে বড় মেয়ের ছিটগ্রস্ত মতি বুদ্ধির ফলাফল পাড়ার লোকেদের কাছে ঘোষণা করে শোকে তাপে অল্প বয়সে নিজের চুল পাকার কারণ দেখিয়ে নিজেকে নারায়ণীর প্রায় সমবয়সী বলে প্রচার করে ভাইয়ের সংসারে কিভাবে সর্বময়ী ছিলেন তা বিশ্বাসযোগ্য ইতিহাস বলে ধীরে সুস্থে বাড়ি ফিরছে। এমন সময় পথে এক কাণ্ড শুনে তিনি যেন বাতাসে উড়তে উড়তে বাড়ি এসে পৌঁছলেন। উঠোনে পা দিয়েই চেঁচিয়ে বললেন, তোর গুণধর দেওরের কাণ্ড শুনেছিস নারায়ণী? কি কাণ্ড? তারা থানায় গেছে। যাবেই তো, যে বজ্জাত ছেলে বাবা, এমনটি 7 জন্মে দেখিনি। এখন জেলে যান। তার চোখে মুখে আনন্দ যেন উপচে পড়ছিল। নেত্য, নেত্য, রাম এখনো এলো না কেন? একবার ভোলাকে পাঠিয়ে দে, খুঁজে আনুক। আমি যে সব শুনে এলাম। নেত্য শোনার আগ্রহে হাঁ করে দাঁড়ালো। আহ, দাঁড়িয়ে থাকলি যে, কথা কানে গেল না বুঝি? নেত্য ব্যস্ত হয়ে চলে গেল। দিগম্বরী গলায় উদ্বেগ টেনে এনে বললেন, কি হয়েছে জানিস নারায়ণী? তুমি ভিজে কাপড় আগে ছাড়োগে যাও, তারপর না হয় বলো। বলে নারায়ণী অন্যদিকে চলে গেলেন। দিগম্বরী অবাক হয়ে মনে মনে বললেন, বাপরে, মেয়ের রাগ দেখো। এমন একটা কাণ্ড পুরোপুরি বলতে না পেরে তার পেট ফুলতে লাগলো। সেই কাণ্ডটা সংক্ষেপে এই: গ্রামের স্কুলে জমিদারের একটা ছেলে পড়তো। আজ টিফিনের সময় তার সঙ্গে রামের তর্ক বেঁধে গেল। বিষয়টা জটিল, তাই মীমাংসা না হয়ে মারামারি হয়ে গেল। জমিদারের ছেলে বলেছিল, শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে বেশি জাগ্রত, কারণ শ্মশানকালীর জীব বড়। না, শ্মশানকালীর জীব একটু চড়া বটে, কিন্তু অত বড়ও নয়, অত রাঙাও নয়। কিছুদিন আগে পাড়ায় চাঁদা তুলে রক্ষাকালীর পুজো হয়ে গিয়েছিল। সেই স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল। জমিদারদের ছেলে রামের কথা অস্বীকার করে নিজের হাতের তালু তুলে বলল, রক্ষাকালী জীব তো এতটুকু। কি এতটুকু? কখনো না, এই এত বড়। এতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে? পৃথিবী রক্ষা করে বলেই তো রক্ষাকালী নাম।
তারপর আরো দু একটা কথা, আর তারপরেই ঘুষোঘুষি। জমিদারদের ছেলের গায়ের জোর কম ছিল, তাই মার সেই বেশি খেলো। নাক দিয়ে ফোঁটা দুই রক্তও বেরোলো। এই ছোট্ট স্কুলের জীবনে এত বড় কাণ্ড এর আগে ঘটে। যে জমিদারের স্কুল, তারই ছেলের নাকে রক্ত। তাই হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করে ছেলেটিকে নিয়ে দরবার করতে ছুটলেন। বলাই বাহুল্য, রামলাল অনেক আগেই অদৃশ্য হয়ে গিয়েছিল। ভোলা ফিরে এসে বলল, দা ঠাকুরকে পাওয়া গেল না। কিছুক্ষণ পর শ্যামলাল মুখ কালো করে বাড়ি এলেন। উঠোনে দাঁড়িয়ে বললেন, ও শুনছো, এ গ্রাম থেকে বাস ওঠাতে হলো দেখছি। এ চাকরি করে 2 পয়সা ঘরে আনছিলাম, তাও বোধহয় এবার গেল। নারায়ণী ভাড়ার ঘর থেকে বেরিয়ে একটা চৌকাঠে ভর দিয়ে শুকনো গলায় জিজ্ঞেস করলেন, তারা থানায় গেছে না? আর বাবু শিবতুল্য লোক, তাই মাপ করেছে। কিন্তু আরো 5 জন তো আছে। দিন দিন একটা নতুন ফ্যাসাদ তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো তো? রাম কোথায়? সে তো এখনো আসেনি, বোধহয় ভয়ে পালিয়েছে। পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নেই, না পালালেও নেই। সে সৎমার ছেলে, লোকে নিন্দে করবে, তাই এতদিন তাকে কোনো মতে সহ্য করছিলাম, কিন্তু আর নয়, এখন নিজের প্রাণ বাঁচাতে হবে। দিগম্বরী রান্নাঘরের বারান্দা থেকে বললেন, নিজের ছেলেটার দিকেও তো চাইতে হবে। হবে না মা, নিশ্চয়ই হবে। তাই কাল পাড়ার 5 জন ভদ্রলোক ডেকে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলবো। আর তোমাকেও বলে রাখলাম, এই নিয়ে ওকে বকাঝকা করার কোনো দরকার নেই। ও যা ভালো বোঝে ও তাই করুক। ভালো বুঝেছে মনিবের ছেলের গায়ে হাত তুলেছে। যে গোয়ার ছেলে, ও আমাকেই যখন অপমান করে তখন ওকে অপমান করে ফেলবে, এ কি বেশি কথা? আমি বলি শোনো, নিজের মান নিজের ঠাই, রামের কথায় থেকো না। শ্যামলাল শাশুড়ির এই কথায় আর সায় দিতে পারলেন না। বোধহয় চোখের লজ্জা হলো। বললেন, সে যাই হোক, ওকে আর শাসন করার দরকার নেই। নারায়ণী পাথরের মূর্তির মতো চুপচাপ সব শুনলেন, একটা কথারও জবাব দিলেন না। তারপর ধীরে ধীরে নিজের কাজে চলে গেলেন। ঘণ্টাখানেক পর নেত্য এসে চুপি চুপি বলল, ও মা, ছোট বাবু ঘরে এসেছে। নারায়ণী নিঃশব্দে উঠে গিয়ে রামের ঘরে ঢুকে কপাট বন্ধ করলেন। রাম খাটের ওপর চুপ করে বসে কি ভাবছিল। দরজা বন্ধ করার শব্দে চমকে মুখ তুলে দেখল বৌদি দরজা বন্ধ করে দিয়েছেন, আর ঘরের কোণে তারই একটা পাতলা বেতের ছড়ি তুলে নিচ্ছেন। সে তৎক্ষণাৎ লাফিয়ে খাটের ওপারে গিয়ে দাঁড়ালো। এদিকে আয়। না না, আর করবো না বৌদি, হাত জোর করছি, এইবারটা তুমি আমাকে ছেড়ে দাও, আর করবো না। এলে কম মারবো, কিন্তু না এলে এই বেত তোমার পিঠে ভাঙবো। রাম তবু নড়ল না, সেখানে দাঁড়িয়েই মিনতি করতে লাগলো। না না, 3 সত্যি করছি বৌদি, আমি 3 সত্যি করছি, আর কোনোদিনও করবো না। আমি কান বলছি বৌদি। নারায়ণী খাটের ওপর ঝুঁকে সপাট করে এক ঘা বেত তার ঘাড়ে বসিয়ে দিলেন। তারপর বেতের পর বেত করতে লাগলো। প্রথমে সে ওদিকের দরজা খুলে পালানোর চেষ্টা করলো, তারপর ঘরময় ছুটোছুটি করে আত্মরক্ষার চেষ্টা করলো। শেষে পায়ের তলায় পড়ে চেঁচাতে লাগলো, শয়তান ছেলে! বৌদি আর করবো না, আর করবো না বৌদি, আর করবো না। ও বৌদি, আমি পায়ে ধরছি, আর করবো না। নেত্য পেছনে এসে জানলার ফাঁক দিয়ে দেখছিল। নেত্য কেঁদে বলল, মা, ছেড়ে দাও মা, আমি ঘাট মানছি, ছেড়ে দাও ওরে। তুই সব কাজে কথা বলতে আসিস কেন বলতো? শ্যামলাল ঘর থেকে ডেকে বললেন, কে হচ্ছে কি? আরে সারা রাত ছ্যাঙাবে নাকি? নারায়ণী বেত ফেলে বললেন, মনে থাকে যেন। রাম ভাত খেতে বসেছিল। দিগম্বরী আড়ালে বসে সুর তুলে বললেন, অত বড় ছেলেকে অমন করে মারা কেন শুনি? ওর বড় ভাই কোনোদিন গায়ে হাত তোলে না। নেত্য কাজ করতে করতে বলল, তুমি কম নয় গো দিদিমা, তুমি তো ওসব কথা মাকে এসে লাগাও। সে রাতে অত মার তার মোটেই ভালো লাগেনি। রাম শুনে চোখ পাকিয়ে বলল, ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে। নারায়ণী, ও নারায়ণী, শুনে যা, শুনে যা, তো দেওরের কথা শুনে যা। নারায়ণী স্নান করতে যাচ্ছিলেন। ফিরে এসে ক্লান্তভাবে বললেন, পারি না মা, আর কথা শুনতে পারি না। সত্যি বলছি নেত্য, মরণ হলে আমার হাড় জুড়োয়, আর সহ্য হচ্ছে না। ওরে ও বাদর,
এখনো তোর পিঠের দাগ মেলেনি, এর মধ্যেই তুই সব ভুলে গেলি। রাম জবাব দিল না, ভাত খেতে লাগলো। নারায়ণী আর কিছু না বলে স্নান করতে চলে গেলেন। উঠোনের ওপরেই একটা পেয়ারা গাছ ছিল। ভাত খেয়ে রাম তার ওপর উঠল আর নির্বিচারে কাঁচা পাকা পেয়ারা চিবোতে লাগলো। কোনোটা কিছুটা খেলো, কোনোটা একটু কামড়েই ফেলে দিল। একেবারে কাঁচাগুলো অকারণে ছিঁড়ে এদিক ওদিক ছুঁড়তে লাগলো। দেখে দিগম্বরীর গা জ্বলতে লাগলো। নারায়ণী বাড়িতে নেই। তিনি আর সহ্য করতে না পেরে বললেন, তোমার জন্য তো বাছা পাকা পেয়ারা দাঁতে কাটার জো নেই, কাঁচাগুলো নষ্ট করে কি হচ্ছে? রাম কোনোদিনই তার কথা সহ্য করতে পারত না, বিশেষ করে এইমাত্র নেত্তর কাছে মার খাওয়ার কারণ জেনে রাগে ফুল ছিল। গাছের ওপর থেকে চেঁচিয়ে বলল, বেশ করছি বুড়ি। এই বিশেষণটা দিগম্বরী সবচেয়ে অপছন্দ করতেন। মুখ বিকৃত করে বললেন, বুড়ি? বেশ বলেছিস। আচ্ছা আচ্ছা, আসুক সে। যেমন কুকুর তেমনি মুগুর হওয়া চাই। কি বেহায়া ছেলে বাবা, মার খেয়ে পিঠের চামড়া উঠে গেল, তবু লজ্জা হয় না? ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি? যত বড় মুখ নয় তত বড় কথা। পাঁচি হারামজাদা। এই এই নাম বলছি, নাম। নামবো কেন? নামবো কেন? তোমার বাবার গাছ। পাপ তুললি, শুনলি? অনেক তো শুনলি। এই সময় নারায়ণী ঘাট থেকে এসে পড়লেন। গাছের ওপর চোখ পড়তেই বললেন, ভাত কি স্কুলে গেলি না? গাছে চড়েছিস যে? রাম ভেবে রেখেছিল গাছের ওপর থেকে দূরে বৌদিকে আসতে দেখলেই নেমে পালাবে, কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে নজর করেন। বৌদি একেবারে উঠোনে এসে দাঁড়িয়েছেন। সে ভয় ভয় বলল, পেয়ারা খাচ্ছি। তা তো খাচ্ছিস, স্কুলে গেলি না? আমার পেট কামড়াচ্ছে যে। তাই ভাত খেয়ে উঠে কাঁচা পেয়ারা চিবোচ্ছিস? দিগম্বরী মেয়ের গলা শুনে ছুটে এসে বললেন, হারামজাদা ছোড়া আমার বাপের নাম তোলে, বলে নামবো কেন? তোমার বাপের গাছ। বলেছিস? না না বৌদি, আমি বলিনি। এই বলিসনি হারামজাদা। এই নেত্য সাক্ষী আছে, নেত্য। তারপর মুখ বিকৃত করে নাকি সুরে বলতে লাগলেন, সেদিন যখন বেতের উপর বেত পড়ছিল তখন তো আর করবো না বৌদি, পায়ে পড়ি বৌদি, মরে গেলাম বৌদি। চেপে ধরলে চি চি করছিস, আর ছেড়ে দিলে লাফ মারিস, হারামজাদা। রাম আর সহ্য করতে পারল না। তার হাতে একটা বড় কাঁচা পেয়ারা ছিল। ধাঁ করে ছুঁড়ে মারল। সেটা দিগম্বরীকে ছুঁল না, নারায়ণীর ডান ভুরুর ওপর গিয়ে জোরে আঘাত করল। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখে তিনি সেখানেই বসে পড়লেন। দিগম্বরী ভয়ঙ্কর চেঁচামেচি শুরু করল। ওরে বাবা গো, ওরে বাবা রে বাবা, মেরে ফেললো গো, মেয়েটাকে আমার মেরে ফেললো। ওরে কে কোথায় আছিস, এদিকে আয় রে। ওরে নেত্য। নেত্য কাজ ফেলে ছুটে এলো। রাম গাছ থেকে লাফিয়ে নেমে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। দুপুরে শ্যামলাল স্নানাহার করতে এসে দেখলেন বিষম কাণ্ড। নারায়ণী নির্জীবের মতো বিছানায় পড়ে আছেন। তার ডান চোখ ফুলে ঢেকে গেছে। তার উপর ভিজে ন্যাকড়ার পটি বেঁধে নেত্য পাখা দিয়ে বাতাস করছে। দিগম্বরী আজ আর আড়ালে গেলেন না, সামনেই চিৎকার করে কেঁদে বললেন, রাম মেরে ফেলেছে নারায়ণীকে। শ্যামলাল চমকে উঠলেন। কাছে এসে আঘাত দেখে কঠিনভাবে স্ত্রীকে বললেন, আজ আমি তোমাকে দিব্যি দিচ্ছি, যদি ওকে খেতে দাও, যদি কোনোদিন কথা বলো, যদি কোনো কথায় থাকো, সেই দিন যেন তুমি আমার মাথা খাও। নারায়ণী শিউরে উঠে বললেন, চুপ করো, ও কথা মুখে এনো না। আবার এত বড় দিব্যি যদি না মানো, সেই দিন যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয় বলে নিজেই ডাক্তার ডাকতে চলে গেলেন। সারাদিন নদীর ধারে ধারে ঘুরে বসে দাঁড়িয়ে অসম্ভব কল্পনা করে রাম সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে বাড়ি ঢুকল। দেখল উঠোনের মাঝামাঝি ছেঁচা বাঁশের বেড়া দিয়ে বাড়িটাকে দুভাগে ভাগ করা হয়েছে। নাড়া দিয়ে দেখল বেশ শক্ত, ভাঙা যায় না। রান্নাঘরে আলো জ্বলছিল। চুপি চুপি মুখ বাড়িয়ে দেখল সেখানেও ওই ব্যবস্থা করা হয়েছে। ঘরে কেউ নেই, শুধু এক রাশ পেতল কাঁসার বাসন মেঝেতে পড়ে আছে। ব্যাপারটা কি তা ঠিক না বুঝলেও সকালের কাণ্ডের সঙ্গে যেন কিভাবে যুক্ত আছে তা অনুমান করে তার বুক শুকিয়ে উঠল। তখন ফিরে গিয়ে সে চুপ করে নিজের ঘরে বসে বাড়ির অপর অংশের গতিবিধি, শব্দ, সাড়া শুনতে লাগলো।
এর আগে তার যে খুব খিদে পেয়েছিল এখন সে কথাও ভুলে গেল। রাত তখন বোধহয় 9টা। সে ঘুরে গিয়ে খিড়কির দরজায় ঘা দিতেই নেত্য কপাট খুলে সরে দাঁড়ালো। রাম জিজ্ঞেস করল, বৌদি কোথায় নেত্য? ঘরে শুয়ে আছে। রাম ঘরে ঢুকে দেখল বৌদি খাটের ওপর শুয়ে আছেন, আর নিচে মাদুর পেতে দিগম্বরী ছোট মেয়েকে নিয়ে বসে আছেন। গোবিন্দ খেলছিল, ছুটে এসে কাকার হাত ধরে ঝুলতে ঝুলতে বলল, কাকা কাকা, তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের ওপর নারায়ণীর পায়ের কাছে গিয়ে বসতেই তিনি পা সরিয়ে নিলেন। রাম চুপ করে বসে রইল। দিগম্বরী তার ছোট মেয়েকে ঠেলে বললেন, সুরো, বল না তো দাদাবাবু কি বলেছে ওকে? সুরধুনী মুখস্থের মতো গড়গড় করে বলে গেল, দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না, কাল সকালে সব। কি মা? বিষয় সম্পত্তি। বিষয় সম্পত্তি কাল ভাগ বাটোয়ারা করে দেবে। দিব্যি দেওয়ার কথাটা বল না, নেকামি। দাদাবাবু দিব্যি দিয়েছে দিদিকে, খেতে দেবে না, কথাও বলবে না, বললে দাদাবাবু। নারায়ণী বিছানা থেকে ধমক দিয়ে উঠলেন। আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর। তা সত্যি বাছা, তুমি মানুষজনকে আত্মরা করে ফেলবে, আর সে দিব্যি না দিয়ে আর করে কি? আমি তো বাবু কিছুতেই তার দোষ দিতে পারবো না, যে যাই বলুক। এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া চলবে না, ওকে স্বামীর মাতার দিব্যিটা তো মানতে হবে। হ্যাঁ মা, ভাত দেবে, চলো না। সবুর কর বাছা। রাম তখনও বসে আছে। এমন অবস্থায় ঘরে দোরে আগুন ধরে গেলেও তিনি উঠতে পারেন না। রামের বুকের ভেতর চাপা কান্না মাথা খুঁড়তে লাগলো। কিন্তু দিগম্বরীর সেই সকালের খোঁটা কথার ভ্যাংচানো তাকে পাথর চাপা দিয়ে পথ আটকে রাখল। একবারও সে কাঁদতে পারল না, একবারও বলতে পারল না, আর করব না বৌদি। এই একটা কথা অনেক বিপদে তাকে বাঁচিয়েছে। আজ সেটা বলতে না পেরে তার দম আটকে আসতে লাগলো। এমন সময় নারায়ণী ক্লান্ত গলায় বললেন, সুরো, যেতে বলো কে। যেতে বলো কে? আমার খিদে পায় না বুঝি? সেই কখন খেয়েছি। একেবারে খুন করে ফেলতে পারিসনি? তাহলে 10 হাতে খেত। আমি জানি না, যা কোনের তোর কাছে। যাব না নেত্তর কাছে, আমি কারো কাছে যাব না। আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকবো। বলতে বলতে দুম দুম করে পা ফেলে বাড়ি ঘর কাঁপিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। নেত্য কিছু খাবার এনে বলল, ও ছোট বাবু, ও তো দুটি মুখে দাও। দূর হ পোড়ামুখী, দূর হ এখান থেকে। নেত্য খাবার রেখে চলে গেল। রাম থালা গেলাস ঝনঝন করে উঠোনে ছুঁড়ে ফেলতে লাগলো। সকালে শ্যামলাল কাজে চলে যাওয়ার পর রাম নিজের উঠোনে পায়চারি করতে করতে গজরাতে লাগলো। আমি দিব্যি মানি না। ও ভারী দিব্যি। ও কে যে দিব্যি দেয়? ও কি আমার আপন দাদা? ও কেউ না। ওর কথা আমি মানি না। আরে আমি কি ওকে মেরেছি? ওই বুড়ি ডাইনিকে মেরেছি। ও তো শুধু বৌদিকে লেগেছে। তবে ওরা কেন দিব্যি দিতে আসছে? এসব কথার কেউ জবাব দিল না। কিছুক্ষণ পর সে সুর বদলে বলতে লাগলো, বেশ তো, ভালোই তো। নাই কথা বললে, নাই খেতে দিলে। আমি মজা করে রাঁধবো ভাত ডাল, ভালো ভালো তরকারি, মাছ, একা বেশ পেট ভরে খাবো। আমার কি হবে? এ কথারও কেউ জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকে ক্ষণ ক্ষণ ঝনঝন করে থালা বাটি নাড়াচাড়া করতে লাগলো। হাঁক ডাক করে ভোলাকে চাল ডাল ধুয়ে আনতে, তরকারি কাটতে হুকুম দিল। সবকিছুই নেত্য রান্নাঘরে রেখে গিয়েছিল। ভোলাকে হুকুম করলো, তুই আমার চাকর, ও বাড়ি যাস নে। ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি, বুঝলি ভোলা? নেত্য এসে ঢুকুক একবার এখানে। নারায়ণী রান্নাঘরের বারান্দায় চুপ করে বসে শুনছিলেন। দিগম্বরী কৌতূহলী হয়ে মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে দেখছিলেন। কিছুক্ষণ পর বড় মেয়ের কাছে এসে হাসি চেপে ফিসফিস করে বলতে লাগলেন, বাচ্চার কি বুদ্ধি! উনি আবার নাকি ভালো তরকারি রেঁধে খাবেন। একটা পেতলের হাঁড়িতে প্রায় 1 কাঠা চাল গলায় গলায় তুলে রান্না চড়িয়েছে, তাতে জল দিয়েছে 1 ফোঁটা। একজন খাবে তো রাজ্যে 10 জনের। তাই বা সেদ্ধ হবে কি করে? পুড়ে আংড়া হয়ে উঠবে যে। ওই হাঁড়িতে কি অত চাল ধরে না ওইটুকু জলের কাজ? আবার রাঁধিয়ে বলে দেমাক আছে। আমরা রাঁধি বটে, কিন্তু দেমাক করতে জানি না। আরে ভাত রাঁধবো, তা এমন জল দেব আর দেখতে হবে না।
চোখ বুজে সেদ্ধ হবে। দেখি রাধুক আমার সঙ্গে, লোকে খেয়ে কাঠটা ভালো বলে দেখি। নারায়ণী মুখ ফিরিয়ে রইলেন। নেত্য কাছে ছিল। দিদিমার এক কথা, ও কি কোনোদিন এক ঘটি জল গড়িয়ে খেয়েছে যে আজ রে দেখাবে? সে অনেক দিনের দাসী, এসব ব্যাপার তার ভালো লাগছিল না। মায়ের দেখা দেখি সুরধ্বনিও মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে দেখছিল। ঘণ্টাখানেক পরে ছুটে এসে দিদির হাত ধরে টানাটানি করতে লাগলো। ও দিদি, দেখবে এসো, রাম দাদা, মা গো, একেবারে কাঁচা ভাতগুলো শুধু খাচ্ছে, কিচ্ছু নেই দিদি, একেবারে শুধু ভাত। আচ্ছা দিদি, কাঁচা ভাতে পেট কামড়াবে না? নারায়ণী তার হাত ছুঁড়ে ফেলে দিয়ে উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। সে যে কত দুঃখে, কত বড় ক্ষুধার তাড়নায় এগুলো খেতে বসেছে সে কথা তাঁর অজানা রইল না। দুপুরে শ্যামলালের খাওয়া হয়ে গেলে দিগম্বরী ডাকাডাকি করতে লাগলেন। যা পারিস দুটো খেয়ে নে নারায়ণী, ওর তারও সে জ্বরের মতো হয়েছে, ওতে খাওয়া চলে, আমি বলছি ক্ষতি হবে না। নারায়ণী মোটা চাদরটা গায়ে জড়িয়ে শুয়ে বললেন, আমাকে বিরক্ত করো না মা, তোমরা খাওগে। ভাত না খাস, দুখানা রুটি করে দি না হয়? কিচ্ছু না। ও আবার কি কথা, কাল থেকে উপোস করছিস, আজ দুটো না খেলে হবে কেন? নারায়ণী জবাব দিলেন না। নেত্য এসে বলল, তুমি মিথ্যে বকে মরছো গো দিদিমা, ওইখানে দাঁড়িয়ে একবেলা চেঁচালে ওকে খাওয়াতে পারবে না, জ্বর হয়েছে, একটু ঘুমোতে দাও। দিগম্বরী চলে গেলেন। বলতে বলতে গেলেন, জানি না বাপু, রাগলে টাকলে একটু জ্বর ভাব হয়, তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে? আমরা তো পারি না। বিকেলে নারায়ণী আবার রান্নাঘরের বারান্দায় এসে বসলেন। রাম স্কুল থেকে ফিরে হাত মুখ ধুয়ে দোকান থেকে মুড়ি মুড়কি কিনে আনলো। খেতে খেতে গলা চড়িয়ে বলল, কি আর ক্ষতি হলো আমার? ভাত খেয়ে স্কুলে গেলাম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি দেখো। বেড়ার ওদিকে সবাই আছে তা সে বুঝল, কিন্তু সকালের মতো এখনো কেউ জবাব দিচ্ছে না দেখে সে আরো অস্থির হয়ে উঠল। চেঁচিয়ে বলল, এই দিকটা আমার সীমানা, কোনোদিন নেত্য বা কেউ যদি আমার সীমানায় আসে তার পা আমি ভেঙে দেব। এই পা ভাঙার ভয়ে সে আগেও দেখিয়েছিল, সেবার যেমন ফল হয়নি এবারও হলো না। কেউ ভয়ে পেয়েছে কিনা বোঝা গেল না। সন্ধ্যার পর আলো জেলে সে রান্নাঘরে ঢুকে আবার চেঁচামেচি করতে লাগলো। এ কি, আমার কাঠ কোথায়? আমি রাঁধবো কি দিয়ে? আমার শিলনোড়া কোথায় গেল? আমি বাটনা বাটবো কিসে? ও ঘর থেকে নেত্য বলল, মা বলেছে কাল শিলনোড়া কিনে দেবে। না, আমি কেনা শিলনোড়া চাই না বলে সে ঘর ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, কেন? হ্যাঁ, কেন আমাকে খোঁটা দিয়ে ও বুড়ি ভ্যাংচালো? বেশ করেছি গাল দিয়েছি, ও মরে পেতনি হবে। দিগম্বরী চোখ কটমট করে বললেন, শুনলি নারায়ণী, শুনলি? এসব পায়ে পা তুলে ঝগড়া করা নয়। নারায়ণী চুপ করে অন্যদিকে তাকিয়েছিলেন, সেই দিকেই তাকিয়ে রইলেন। পরদিন সকাল থেকে রামের কথাবার্তা বদলে গেল। পুরো 2 দিন কেটে গেছে, বৌদি ডাকেনি, বকেনি, খেতে দেয়নি, এমনটা তার জ্ঞানে কখনো দেখেনি। আজ সে সত্যি ভয় পেয়েছিল। প্রথমে রান্নাঘরের দাওয়ায় বসে সে নানা রকম উল্টোপাল্টা জবাবদিহি করল। বেড়াল মারতে পেয়ারা ছুঁড়েছিলাম। আরেকবার বলল, হাত ফসকে পড়ে বৌদির কপালে লেগেছিল। একবার বলল, কাঁচা পেয়ারা ছুঁড়ে ফেলছিলাম। তারপর একবার বলল, আমি কাউকে গাল দেইনি। একবার বলল, না, গোবিন্দকে দিয়েছিলাম। তারপর আবার বলল, আমি ভোলাকে দিয়েছিলাম। কিন্তু কোনো কৈফিয়তেই কাজ হলো না। ওদিকের কেউ জবাব দিল না, প্রতিবাদ করল না, হ্যাঁ না একটা কথাও বলল না। একবার অনেক কষ্টে লজ্জা সংকোচ ত্যাগ করে আর কোনোদিনও করব না বলেও যখন ফল হলো না, তখন সে চুপ করে কাঁদতে লাগলো। কি উপায়ে, কি দিয়ে, কিভাবে সে বৌদিকে খুশি করবে? বৌদি তাকে আলাদা করে দিয়েছে, তবে সে কোথায় খাবে, কার কাছে কিভাবে সে থাকবে? কোনো দিকেই আজ সে কুল কিনারা দেখতে পেল না। আজ সে রাঁধার চেষ্টা করল না, পড়তে গেল না, ঘরে গিয়ে শুয়ে রইল। গোপনে কেঁদে কেঁদেই বোধহয় গত রাতে নারায়ণীর জ্বর এসেছিল। দুপুরে দিগম্বরী এক বাটি দুধ এনে বললেন, খেতেই হবে, না খেয়ে কি মরবি? নারায়ণী প্রতিবাদ না করে দুধের বাটি হাতে নিয়ে কিছুটা খেয়ে বাটিটা নামিয়ে রেখে পাশ ফিরে শুয়ে পড়লেন। তার না না করে কথা কাটাকাটি করতে ঘৃণা বোধ হল।
রাত 9টা বেজে গেল। নেত্য এসে চুপি চুপি বলল, ও মা, ছোট বাবুর তো কোনো সারা শব্দ পাচ্ছি না, রাত তো অনেক হলো। নারায়ণী উদ্বেগে উঠে বসে কেঁদে ফেললেন। লক্ষ্মী মা আমার, দেখে আয় না সে ঘরে আছে কিনা। নেত্তর চোখ ভিজে উঠল, হাত দিয়ে চোখ মুছে বলল, আমার তো যেতে সাহস হয় না মা। বলে বাইরে গিয়ে ভোলাকে ডেকে আনলো। ভোলা খবর দিল, দা ঠাকুর ঘরে আছে, ঘুমোচ্ছে। নারায়ণী নিঃশব্দে দুহাত জোর করে কপালে ঠেকিয়ে চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লেন। পরদিন ভোর হতে না হতেই তিনি স্নান করে এসে রান্না চড়িয়ে দিলেন। রান্না যখন প্রায় অর্ধেক হয়েছে তখন দিগম্বরী উঠে ব্যাপার দেখে অবাক হয়ে গেলেন। কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, তোর না জ্বর নারায়ণী? তুই না 3 দিন খাসনি? জিজ্ঞেস করি, ভোরবেলা উঠে স্নান করে এসে এসব কি হচ্ছে? রাঁধছি, দেখতে তো পাচ্ছ। তা তো পাচ্ছি, কিন্তু কেন কেন শুনি? তুই কি আমার হাতে খাবি না? নারায়ণী জবাব দিলেন না, কাজ করতে লাগলেন। কাল সারাদিন ধরে রাম এই একটা কথা ভাবছিল, বৌদির না জানি কত লেগেছে। একটা কাঁচা পেয়ারা নিয়ে বারবার কপালে ঠুকে সে আঘাতের গভীরতা বোঝার চেষ্টা করে শেষে ভাবতে বসেছিল কি করলে এই কুকর্মটা মুছে ফেলা যায়। ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল কিছুদিন আগে বৌদি তাকে এখানে থাকতে বারণ করেছিল। শেষে ঠিক করলো সে অন্য কোথাও চলে গেলে বৌদি খুশি হবে, তার মামার বাড়ি তারকেশ্বরের দিকে, কিন্তু ঠিক কোথায় সে জানে না। সেখানে গিয়ে খুঁজে নেবে বলে সে একটা ছোট পুঁটলি বেঁধে ভোরের অপেক্ষায় বসে রইল। নারায়ণী রান্না শেষ করে একটা থালায় সব কিছু সুন্দর করে সাজাচ্ছিলেন। দরজার কাছে ভোলা এসে ডাকল, মা। নারায়ণী ফিরে ভোলাকে দেখে বললেন, কি রে ভোলা? এ কয়েকদিন সে বাইরে গরুর সেবা করত বটে, কিন্তু রামের ভয়ে ভেতরে আসত না। চুপি চুপি একটা কথা আছে মা। নারায়ণী কাছে আসতেই ভোলা ফিসফিস করে বলল, তুমি যা বলেছিলে মা তাই হয়, যদি 2 টাকা দাও। নারায়ণী বুঝতে না পেরে বললেন, কি হয় রে? কাকে টাকা দিতে হবে? তুমি দা ঠাকুরকে চলে যেতে বলেছিলে না, তিনি যেতে রাজি হয়েছেন। আচ্ছা 2 না দাও, 1 টাকা দাও। কোথায় যেতে রাজি হয়েছে রে? হ্যাঁ, কোথায় সে? বাইরে গাছতলায় দাঁড়িয়ে আছেন। বাবার থানের ওদিকে কোথায় তার মামার বাড়ি আছে যে। যা ভোলা যা, তাড়াতাড়ি ডেকে আন, বল আমি ডাকছি। ভোলা ছুটে গেল। নারায়ণী কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন। একটু পরেই রাম একটা ছোট পুঁটলি হাতে নিয়ে কাছে এসে দাঁড়াতেই নারায়ণী নিঃশব্দে তার হাত ধরে ঘরের ভেতর টেনে নিয়ে গেলেন। দূর থেকে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকতে দেখে আশঙ্কায় ভরে উঠে দ্রুত ঘরে ঢুকে দেখলেন সাজানো থালার সামনে নারায়ণীর কোলে বসে রাম বুকের মধ্যে মুখ লুকিয়েছে, আর তার মাথার ওপর পিঠের ওপর আরেকজনের চোখের জল বৃষ্টির ধারার মতো ঝরছে। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি বললেন, ও তাই এত রান্না খাওয়ানো হবে বুঝি? আমার জামাই যে এত বড় দিব্যি দিল সেটা ভেসে গেল বুঝি? ভেসে যাবে কেন মা? তার কথা আমি অমান্য করিনি। 3 দিন খাইনি, খেতেও দিইনি। এই বুঝি অমান্য করিসনি? তবে এ কি হচ্ছে? যে দিব্যি দিয়েছে তার বুঝি হুকুমটা একবার নিতে হবে না? নারায়ণী যেন একটা কঠিন আঘাত সইয়ে নিয়ে সংক্ষেপে বললেন, আমার হুকুম নেওয়া হয়েছে। দিগম্বরী বিশ্বাস করলেন না, আরো রেগে বললেন, আমি কচি খুকি নই নারায়ণী, হুকুম নিলি আর আমি জানতেও পারলাম না। এবার নারায়ণীর আর সইল না, তিনিও কঠিন হয়ে বললেন, তুমি কি জানবে মা? কার কাছে কখন আমি হুকুম পেয়েছি? মা, যার মুখ আছে সে দিব্যি দিতে পারে, কিন্তু বলে তিনি গভীর স্নেহে রামের লজ্জিত মুখ জোর করে বুক থেকে তুলে ধরে তার কপালে চুমু খেয়ে বললেন, কিন্তু যাকে বুকে করে এতটুকুকে বড় করতে হয় সেই জানে হুকুম কোথা দিয়ে কেমন করে আসে। তোমাকে ভাবতে হবে না মা, এখন একটু সামনে থেকে যাও, 2 খাইয়ে নি। ও আমার 3 দিন না খেয়ে আছে। বলতে বলতে তার চোখের জল আবার ঝরতে লাগলো। দিগম্বরী এক মুহূর্ত স্থির থেকে বললেন,
এখানে তবে আমার আর কি করে থাকা হবে? এ বাড়িতে আমি আর থাকতে পারবো না, তা তোকে আজ স্পষ্ট বললাম। আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলাম না মা। সত্যিই তোমার এখানে থাকা হবে না। তোমার চোখে চোখ রেখে আমার এত বড় ছেলে যেন আধখানা হয়ে গেছে। ও দুষ্টু হোক যা হোক, আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না। আজ তুমি থাকো, কাল কিন্তু বাড়ি যাও। তোমার খরচপত্র আমি সব পাঠিয়ে দেব, কিন্তু এখানে তোমার আর থাকা হবে না। দিগম্বরী কাঠ হয়ে গিয়ে কিছুক্ষণ পর ধীরে ধীরে বেরিয়ে গেলেন। রাম বুকের ভেতর থেকে আস্তে আস্তে বলল, না বৌদি, উনি থাকুন। আমি ভালো হয়েছি, আমার সুমতি হয়েছে। আর একবার তুমি দেখো। নারায়ণী আরেকবার তার মুখ তুলে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে চোখের জলের মধ্যে দিয়ে মৃদু হেসে বললেন, তুই এখন ভাত খা। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী রামের সুমতি। গল্প পাঠিয়েছিলাম আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন মনীষ ঘোষ, সায়ন্তন ঘোষ, আর্য জানা, অর্পিতা দাস, তৃষা দত্ত, কৌশানী বসু, আম্রপালি মিত্র ঘোষ। নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ।